ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক আশিক হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় ঢাকা থেকে সমুদ্রত্ব, কিন্তু এখানকার ফ্লাইটের ভাড়া কেন বেশি? আশিক, এই অভিযোগ কিন্তু অনেক দিন ধরেই যে আমাদের পার্শ্ববর্তী যে কলকাতা থেকে যে কোনো বিদেশি কোনো দেশের দূরত্ব এবং ঢাকা থেকে কোনো একটা বিদেশি দূরত্ব কিন্তু একই। কখনো কখনো দেখা যায় যে আমাদের তুলনায় তাদের দূরত্ব হয়তো কিছুটা বেশি, তারপরেও ভাড়া অনেক বেশি আমাদের এখানে। কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণটা যদি বলি সেটা হচ্ছে যে বৈশ্বিক যে এয়ারলাইন্সগুলোর যে বৈশ্বিক জোট আইয়াটা, তারাও বাংলাদেশকে কিছুদিন গত মাসে একটা নোটিশ দিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রচার করেছে। সেখানে তারা বলেছে তারা বাংলাদেশ সরকারের কাছে $323 মিলিয়ন, যেটা বিদেশি 32 কোটি ডলারের বেশি, সেটা যেটা বিদেশি এয়ারলাইন্সগুলোর যে টাকা তারা যেটা আয় করেছে এখান থেকে, সেই টাকাটা তারা তাদের নিজেদের দেশে নিয়ে যেতে পারছে না। অর্থাৎ এই টাকাটা বাংলাদেশে ফ্রিজ হয়ে আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর আগেও কিন্তু তারা বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে তাগাদা দিয়েছিল। তো এর ফলে যেটা হচ্ছে যে বিদেশি এয়ারলাইন্স যারা আছে তারা যেহেতু তাদের এই টাকাটা নিতে পারছেন না, তারা একটা কৌশল অবলম্বন করছেন যাতে তাদের তো আসলে পরিচালন ব্যয়টা তুলতে হবে, সেই বা লাভও করতে হবে, যেহেতু তারা ব্যবসা করতে আসছে। তো ফলে তারা যেটা করছে যে আপনি জানেন যে যখন একটা এয়ারলাইন্সের টিকিট বিক্রি হয়, টিকিটগুলোর কিন্তু অনেকগুলো স্ল্যাব থাকে, যেটাকে বলা হয় বিভিন্ন রেটের ভাড়ার টিকিট থাকে। ধরেন $1 ভাড়ার টিকিট হয়তো 4টা, $5 আরও 4টা, এভাবে করে 8 থেকে 10টা ধাপ করা হয়। তো এয়ারলাইন্সগুলো যেটা করছে, তাদের যে লো এন্ডের যে টিকিট, মানে কম দামের যে টিকিটগুলোর স্ল্যাব, সেই স্ল্যাবগুলো তারা বাংলাদেশে বিক্রি করছে না, তারা সেটা দেশের বাইরে বিক্রি করছে। অর্থাৎ আপনি যদি কলকাতা থেকে ধরেন যে কলকাতা থেকে আপনি টিকিট কাটবেন ঢাকার জন্য, আপনি কিন্তু তখন কম দামের টিকিটটা সেখান থেকে পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যে ঢাকা থেকে টিকিটটা কাটতে যান, তখন কিন্তু আপনাকে অটোমেটিক্যালি সিস্টেমই আপনাকে সবচেয়ে বেশি প্রাইসের যে টিকিট, যে হাই এন্ডের টিকিট, সেই টিকিটটা কিন্তু আপনাকে কিনতে হচ্ছে। ফলে এইটা একটা বড় কারণ। যেহেতু এয়ারলাইন্সগুলো তাদের টাকা নিতে পারছে না, ট্রাভেল এজেন্ট যারা তাদের এই দেশে তাদের যারা এজেন্ট আছেন, তারা যেটা বলছেন যে এই কারণে তারা কিছু কিছু ক্ষেত্রে ভাড়াও বৃদ্ধি করেছেন। আবার তারা তাদের কস্টিংটাকে একটা লিমিটেড অ্যামাউন্ট বা একটা গণ্ডির মধ্যে রাখার জন্য, তাদের যে পরিচালন ব্যয় সেটাকে রাখার জন্য তারা কিছু কিছু ক্ষেত্রে ফ্লাইটও কাটছাট করছে। অর্থাৎ আগে যেখানে ধরেন হয়তো সপ্তাহে 5টা একটা ডেস্টিনেশনে 5টা ফ্লাইট চলাচল করতো, সেখানে তারা হয়তো 2টো ফ্লাইট কমিয়ে দিচ্ছেন। আমি এরকম শুনেছি যে টিকিটের উপর কমিশনও কমিয়ে দিয়েছে। টিকিটের উপর কমিশনও কমিয়েছে। অনেক ধরনের এফেক্টই আসলে এটা পড়েছে যে, এবং এটা কিন্তু যদি এইভাবে চলতে থাকে, সেটা কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আপনি জানেন যে বাংলাদেশের 3rd টার্মিনাল করা হচ্ছে, এবং এই বছরই যেটা সরকারের যেটা ইচ্ছা, এই বছরই হয়তো সেটা অক্টোবরে চালু হবে। অনেকগুলো বিদেশি এয়ারলাইন্স কিন্তু এই 3rd টার্মিনালকে সামনে রেখে তাদের অপারেশন প্ল্যান সাজিয়েছেন। প্রথমত যে সমস্যাটা হতে পারে, এই এয়ারলাইন্সগুলো যখন দেখবে যে এখানে ব্যবসা করাটা আসলে কঠিন, বা এখানে তারা যখন ব্যবসা করার পরে যে রিটার্ন, যেটা তাদের লাভ, সেটা যখন নিয়ে যেতে মানে দেখছে যে অন্য এয়ারলাইন্সগুলো নিয়ে যেতে পারবে না, তখন কিন্তু তারা কিছুটা নিরুৎসাহিত হবে, বা তাদের যে প্ল্যান সেটাকে হয়তো কিছুটা ডিলে করবে। এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে টিকিটের যে প্রাইস, এটা কিন্তু আরও বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু সরকার টাকাটা দিতে পারছে না, সেটা সম্ভবত ডলার সংকট, নানা কারণে তারা হয়তো এটা দিতে পারছে না। কিন্তু এইভাবে যদি টিকিটের দামও বাড়তে থাকে, তো সাধারণ মানুষের উপরে তো চাপটা পড়তেছে, চাপটা তো অন্যভাবে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে করণীয় কি? বা এটা যেটা আপনি বললেন যে নোটিশ দিয়েছিল, তার প্রেক্ষিতে সরকার কি জবাব দিয়েছে? আমি যতটুকু জানি সরকারের পক্ষ থেকে এখনো আইয়াটাকে কোনো জবাব দেওয়া হয়নি, বা এটার কেন হচ্ছে সেই বিষয়ে আসলে কিন্তু খুব স্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। যেটা ধারণা করা হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা আইয়াটা তাদের নোটিশে উল্লেখ করেছে যে তারা এটা বুঝতে পারছেন যে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে অনেকগুলো দেশের পক্ষে আসলে ডলারের যে মজুদ সেটা তাদের জন্য রাখা উচিত, এবং এই কারণে ডলার সংকটের কারণে অনেকেই হয়তো তাদের পাওনাগুলো দিচ্ছেন না। এবং আরেকটা জিনিস, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেরও কিন্তু একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে যেটা বললাম যে $323 মিলিয়ন বকেয়া রয়েছে, পাকিস্তানের কিন্তু $399 মিলিয়ন, সেটা হয়তো এখন 400 মিলিয়নের কাছাকাছি চলে যাবে। সুতরাং এই দুটা দেশেই কিন্তু ডলার, আপনি যদি দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে এই দুটো দেশে কিন্তু প্রকট ডলারের সংকট রয়েছে, এবং মূল্যস্ফীতিও কিন্তু অনেক বেড়ে গেছে। তো সেটার একটা প্রভাব হয়তো এখানে পড়েছে বলে মনে হচ্ছে, যে যার কারণে সরকার, আপনি জানেন যে ডলার রক্ষা করার জন্য অনেক ধরনের ব্যয় সংকোচন করা হয়েছে, আমদানিতে কাটছাট করা হচ্ছে, বিদেশ ভ্রমণ, সরকারি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কিছু আসলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে হয়তো এটা বাংলাদেশ ব্যাংক তারা হয়তো এই মুহূর্তে সেই অর্থটা ছাড় করছে না, যে
অর্থটা আসলে যাওয়ার কথা, কিন্তু দিন শেষে কিন্তু এটা আসলে করতে হবে, কারণ আপনি যেটা বললেন যে না হলে কিন্তু দিন শেষে মানুষের উপরই প্রভাবটা পড়বে। আপনি দেখেন বিদেশে আসলে কারা চায়, আমাদের দেশের প্রায় 1 কোটি প্রবাসী কর্মী কিন্তু বিভিন্ন দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটা বড় শ্রমিক শ্রেণী যারা আসলে এই যে অতিরিক্ত ভাড়াটা দেওয়াটা তাদের জন্য একটা বার্ডেন, অর্থাৎ তারা যে কষ্টের ইনকামটা হয় সেই ইনকামটার অনেকটাই কিন্তু তার নষ্ট হচ্ছে। এবং এটা কিন্তু কোনো কাজে লাগছে না, এবং এটা পুরোটাই হচ্ছে সে দেখা গেল যে সেই টিকিটটা সে হয়তো 20 থেকে 25,000 টাকায় কিনতে পারতো, সেটা তাকে এখন 80-85,000 টাকায় কিনতে হচ্ছে। যে আয়টা করতেছে সেই আয়ের একটা অংশ আবার টিকিটের পেছনে চলে যাচ্ছে। একটা প্রসঙ্গ আসছে যে ঠিক আছে আমরা এটা বুঝলাম যে একটা কারণ ইসের মধ্যে, কিন্তু এই যে যেমন বলা হচ্ছে যে কলকাতা থেকে যদি ইউরোপের কোনো দেশে আমরা যাই, সেখানে যদি বাংলাদেশ থেকে যদি ওই টিকিটটা কাটতে 1 লাখ টাকা লাগে, তাহলে কলকাতা থেকে সেই টিকিট যাওয়ার জন্য সেই টিকিটটা হয়তো 60 থেকে 70 হাজার টাকা বাংলাদেশ টাকার মধ্যে এটা পাওয়া সম্ভব হয়। তো এটা শুধু কি ওই একটা কারণেই বাড়ছে, নাকি আমাদের এখান থেকে অন্য কোনো কারণ আছে, যে অপারেশনস ব্যয় বা আদার্স অন্য কোনো কি কারণ আছে যে টিকিটের দাম বেড়ে যাওয়ার পেছনে? এটা আসলে পলিসির উপর নির্ভর করে যে কোন এয়ারলাইন্সে আপনি যাবেন বা সেই এয়ারলাইন্সের সাথে বাংলাদেশের কি ধরনের এগ্রিমেন্ট আছে সেটার উপরে। এটা সত্যি এই কারণটা আসলে সবচেয়ে বড় একটা কারণ। আপনি যেটা বললেন একটা বড় কারণ, ঠিক আছে, কিন্তু টিকিটের দাম কমিয়ে আনার ব্যাপারে কি সরকারের থেকে কোনো আছে? মানে চুক্তি করুক বা যাই করুক, যেটা আলটিমেট তো দেশের মানুষের টাকাই যাচ্ছে, তো সেখানে যদি তারা কোনোভাবে কি এটা টিকিটের দাম কমানোর কোনো চেষ্টা কি সরকারের দিক থেকে আপনি দেখেন এখন পর্যন্ত? দেখেন এয়ারলাইন্সের যে টিকিট, এই টিকিটের একটা ফর্মুলা আছে আর কি, ফর্মুলাটা নিয়ম মানে মেনে আসলে এই টিকিটের প্রাইসিংটা করা হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে এখানে কিন্তু টিকিট অনেকগুলো স্ল্যাব থাকে। মূল সমস্যাটা হচ্ছে যে আপনি কম দামের স্ল্যাবগুলো আপনার জন্য বন্ধ করে রাখা, মানে আপনি ঢাকা থেকে যখন কাটতে যাবেন তখন এই কম দামি স্ল্যাবগুলো আপনি পাবেন না, আপনাকে তাহলে টিকিটটা কাটতে হবে বিদেশ থেকে বা অন্য কোনো অন্য কেউ একজন কেটে দিবে, এবং এক্ষেত্রে কিন্তু ডলার হুন্ডি হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। মানে পুরো বিষয়টা আসলে একটা গোলমেলে অবস্থার মধ্যে চলে আসছে। আর একটা প্রসঙ্গ স্বাভাবিকভাবে আসে যে যেমন মধ্যপ্রাচ্যে আমাদের দেশীয় যে মানে রাষ্ট্রীয় পতাকা বিমান সংস্থা, যেটা বাংলাদেশ বিমানের কথা যদি আমরা বলি, তো আমরা দেখি যে আমাদের বিমানের কিন্তু ভাড়া বেশি, কিন্তু সব দেশে কিন্তু নিজস্ব যে সংস্থা, বিমান সংস্থাটা, তাদের ভাড়া কিন্তু কম থাকে। যেমন এখান থেকে যদি সৌদি আরবের কথা বলি, বা আপনি টরেন্টোতে আমাদের বিমান যাচ্ছে, এখন যাচ্ছে ইসে যাচ্ছে রোমে যাচ্ছে, বিভিন্ন গন্তব্যেই তো যাচ্ছে, সৌদি আরব আমিরাতে যাচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এইখান থেকে টিকিট কাটলেও বাংলাদেশি ক্যারিয়ার, বাংলাদেশি সব কিছু, কিন্তু তার ভাড়া কিন্তু অনেক বেশি, যেটা বিদেশি বিমানের থেকেও বেশি বলা যায়। এটার কারণটা আসলে খুবই অদ্ভুত। বিমানকে এই বিষয়টা নিয়ে বারবারই জিজ্ঞেস করা হয় যে কেন হচ্ছে বাংলাদেশি ক্যারিয়ার হওয়ার পরে বাংলাদেশ থেকে কেন আসলে এত বেশি, তার তো পরিচালন ব্যয় কম হওয়ার কথা। কিন্তু তারা যেটা উত্তর দেয়, তারা যেটা বলে যে মার্কেটে তারা আসলে একটা কম্পিটিশনের মধ্যে আছে, যেহেতু তারা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেই বাণিজ্যিক জায়গা থেকেই আসলে তারা এই টিকিটের প্রাইসটা তারা নির্ধারণ করে থাকেন। এক্ষেত্রে তারা যেটা যুক্তি দেন যে আইআটার নিয়ম মেনেই আসলে তারা এটা করে থাকেন। তো সেক্ষেত্রে সরকার চাইলে আসলে বিমান বা আমাদের দেশীয় যে এয়ারলাইন্সগুলো আছে তাদেরকে কিছু ফ্যাসিলিটিস দিয়ে কিন্তু এটা করতে পারেন। প্রথমত আপনি জানেন যে এয়ারলাইন্স একটা প্লেনের আর কি, একটা উড়োজাহাজের বা একটা ফ্লাইটের পরিচালন ব্যয় প্রায় 40 থেকে 50% খরচ হয় ফুয়েলে। তো এখন সরকার যদি এরকম কোনো নীতি করে যে বাংলাদেশি ক্যারিয়ার যারা বাংলাদেশ থেকে অপারেট করছে তাদেরকে ফুয়েল প্রাইসে হয়তো তারা একটা সাবসিডি দিতে পারে, যেটা মধ্যপ্রাচ্য ভিত্তিক, আপনি যেটা বললেন যে মধ্যপ্রাচ্যের ক্যারিয়ারগুলোর কথা, মধ্যপ্রাচ্যের ক্যারিয়ারগুলো কিন্তু এই ধরনের একটা সাবসিডি তাদের সরকারের কাছ থেকে পায়, যেহেতু তারা তেল উৎপাদন করেন, তাদের আসলে এক্ষেত্রে ঘাটতি নেই, ফলে তারা এটা খুব সহজে দিতে পারেন। এই কারণে দেখবেন যে এখন পৃথিবীতে যত বড় বড় এয়ারলাইন্সগুলো আছে যারা আসলে খুব ভালো করছে বা একদম টপ এয়ারলাইন্স যদি বলে থাকি, সেগুলো কিন্তু সবই মধ্যপ্রাচ্যে, যেমন এমিরেটস বা কাতার এয়ারলাইন্স বা ফ্লাই দুবাই, সৌদি আরব, ইতিহাদ, এরা কিন্তু সবই মধ্যপ্রাচ্য ভিত্তিক, এবং এইটার একটা বড় কারণ হচ্ছে তারা ফুয়েল প্রাইসে এক ধরনের সাবসিডি পেয়ে থাকে। তো সেই ধরনের কোনো ফর্মুলা যদি থাকে সেটা একটা প্রোভাইড করা যেতে পারে যে বাংলাদেশে যেই এয়ারলাইন্সগুলো আছে তারা তো আসলে বাংলাদেশের মানুষকেই সার্ভ করছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে এই সুবিধাটা যদি দেওয়া যেতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে তাদের জন্য কিছু ক্ষেত্রে চার্জ, যেটা সিভিল এভিয়েশনে নানা রকম চার্জ থাকে, অ্যারোনটিক্যাল, নন অ্যারোনটিক্যাল বিভিন্ন চার্জ থাকে, এয়ারপোর্টের বিভিন্ন চার্জ থাকে, সেই চার্জগুলোতে যদি তাদেরকে কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়, একেবারে মৌকুফ করার দরকার নেই। আমাদের তো থার্ড টার্মিনাল হচ্ছে বেশ বড় সড়ো একটা
কিন্তু আমাদের তো বিমান ওঠানামার জন্য যে রানওয়ে সেটা তো একটাই, তো তাহলে এখানে বিমান ওঠানামা বাড়বে কিভাবে? এখানে একটা পরিকল্পনা হচ্ছে যে আমাদের এখন যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে আসলে দুটো রানওয়ে একই সাথে অপারেট করার মতো স্পেস নাই। জানেন যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটা রানওয়ের সাথে একটা রানওয়ে একটা দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে মেনে আসলে এটা করতে হয়, না হলে সেক্ষেত্রে যখন হচ্ছে আপনি মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটা সুযোগ থাকে। এবং ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যখন ইউজ করবেন, মানে আপনি যখন যান্ত্রিক ব্যবস্থাপনায় আসলে উড্ডয়ন বা টেক অফ করবেন, তখন হচ্ছে দেখা যায় যে তখন ওই যন্ত্র আসলে সেটা বুঝতে পারে না যে কোন দিকে সে মুভ করবে, যার কারণে একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হয়। এখন বিমানবন্দর বা সিভিল এভিয়েশন যেটা করছে, তারা একটি প্যারালাল রানওয়ে করছে। সেই রানওয়েটা থাকবে প্রথম রানওয়ের বিকল্প হিসেবে। আচ্ছা, এটা এখনো কাজ শুরু হয়নি, হয়তো খুব শীঘ্রই এটার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, হয়তো খুব শীঘ্রই এটার কাজও শুরু হয়ে যাবে। সেটা হলে যেটা হবে যে প্রথম রানওয়েটাতে যদি কোনো কারণে ব্লক হয়, হয়তো একটা দুর্ঘটনার কারণে, সেখান থেকে এখন ফ্লাইট ওই জায়গা থেকে আমরা একটা সুবিধা পাবো যে ওইটা ব্লক হলে এটা আমি চালু করতে পারবো, বা খুব দ্রুততম সময়ের মধ্যে দুটো এয়ারক্রাফট নামা বা উঠাও করতে পারবে। ধন্যবাদ আশিক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরাও আশা করি যে বিমান বা ফ্লাইটের ভাড়াটা একটু কমুক, মানুষ সাশ্রয়ী হোক, সবকিছু মিলে তার খরচটাও কমুক। মানুষ মনে করে যে একটু যৌক্তিক হওয়াটাই বেটার, যেটা অন্য অন্য জায়গায় মানুষ যতটা তারা এটাকে ব্যয়ের একটা মানে দুটো মিলে একটা সামঞ্জস্যতা খুঁজে পায়, আমাদের এখানে যেন কোথায় যেন এই জায়গায় আটকে যায় সব ক্ষেত্রেই, সেটা বিমানের ফ্লাইটের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। এই ছিল এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন 10 মিনিটের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।